মানুষ এখন বলছে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে মিথ্যা বানোয়াট মামলায় তারেক রহমানের নামটা ঢুকিয়ে দেয়া হলো চতুর্থ চার্জশিটে। সেক্ষেত্রে চতুর্থ চার্জশিটে কেন এটা বদলানো হলো? হ্যাঁ, তারা তাদের মতো করে চার্জশিট দিয়েছে। গত 15 বছর ধরে তো আমরা ভুগছি, পুরো জাতিই ভুগছে। তো এই মামলাটা সম্পর্কে হাইকোর্ট ডিভিশনে আজকে রায়, তো ওনার তো অসাধারণ কতগুলো ফাইন্ডিং দিয়েছে, এবং এগুলো আমরা দেখলাম যে বিগত দিনে এত চুলছেরা বিশ্লেষণ খুব একটা রায় আমরা পাই নাই। এই যে একের পর এক ইনভেস্টিগেশন, রিইনভেস্টিগেশন, ফার্দার ইনভেস্টিগেশন, কেন? রাজনৈতিকভাবে যাদেরকে শেষ করে দিতে চান তাদের নাম না আসা পর্যন্ত আপনি করতেই থাকবেন, এবং এই মামলায় তাই হয়েছে, এবং এটা আইনসিদ্ধ হয় নাই। বর্তমান এই রায়ে এই প্রিন্সিপালটাই সেটেল হয়ে গেল যে এই ধরনের চার্জশিট দেওয়া একের পর এক, এবং আকাঙ্ক্ষিত ব্যক্তিকে ওই চার্জশিটের মধ্যে অন্তর্ভুক্ত না করা পর্যন্ত এটা চলতেই থাকবে। সেটা একটা বিষয়। তারপরে দেখলাম যে এখানে চাক্ষুষ সাক্ষী পাওয়া যায় নাই। তারপরে যে গ্রেনেডটা ব্যবহার হয়েছে এটা কোথাকার? একবার শুনলাম জেলখানা থেকে আসছে, আরেকবার শুনলাম এখান থেকে আসছে। সুতরাং এই গ্রেনেডের কোনো উৎস এবং এই ধরনের গ্রেনেড কোথায় কিভাবে আসলো সেটাও কোনো পাওয়া যাচ্ছে না। তার মানে অনেকগুলো বিষয় এখানে ব্যাক থেকে গেছে। হ্যাঁ, যে কারণে মামলাটা অত্যন্ত সেন্সিটিভ, এবং এখানে 25 জন নিহত হয়েছে, 24 জন নিহত হয়েছে আইবি রহমান সহ। হ্যাঁ, এটা খুবই দুঃখজনক এবং মর্মান্তিক। কিন্তু আমরা কেন মামলাগুলোকে আমরা আইনের ধারায় চলতে দিই না? এখানে ব্যত্যয় ঘটাই কেন? এটা আসলে সাধারণ মানুষের একটি বড় প্রশ্ন। আপনি দেখেন গত 15 বছরও তো এইসবই হয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীকে জেলখানায় দিল, ঘটনা না ঘটা সত্ত্বেও। হ্যাঁ, চিন্তা করেন ওনাদের মতো শীর্ষ নেতাদেরকে কীভাবে অপদস্থ করছে। গাড়ি ভাঙার কেস, তারপরে ময়লা গাড়ির উপর হামলা, হ্যাঁ, আরও কত কি। তো এত নোংরামি যদি রাজনীতিতে থাকে এবং সরকার এইসব নোংরামির মধ্যে ঢুকে যায়, আমরা যাবোটা কোথায়? এবং সেই কারণে আমি মনে করি আজকের এই রায়টা বাংলাদেশের ইতিহাসে একটা দিক নির্দেশনামূলক রায়। ডিটেলস রায় তো এখনও পাই নাই, তবে যতটুকু আমরা দেখলাম বা পত্রিকায় আসছে আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, তাতে মনে হয়েছে জজ সাহেব অত্যন্ত গভীরে গেছে। এটা এমন না যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, হ্যাঁ, ইউনিট সরকার আসছে এই জন্য মামলাগুলো হয়ে যাচ্ছে। কারণ আমরা তো জানি, আমরাও যতটুকু দিনভর আসলে এই তথ্য সংগ্রহ করতে পেরেছি যে রায়ের পর্যবেক্ষণে তিনি একদম সেই অ্যাপিলের যে যুক্তি তর্ক সেগুলোও তুলে ধরেছেন, সেই খণ্ডনগুলোও তুলে ধরেছেন। সেখান থেকে ছোট্ট একটি বিষয় আপনার কাছে জানতে চাও, কারণ আপনি আইনের মানুষ, আমরা সাধারণ মানুষ বুঝি না, যে চার্জশিট ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়ার কথা ছিল কিন্তু সেটা সরাসরি ট্রাইব্যুনালের বিচারকের কাছে দেওয়া হয়েছে। এটা যদি একটু বলতেন আরেকটু স্পষ্ট করে। এটাকে বলে যে মেলাভাইডি আর কি, উদ্দেশ্য প্রণোদিত, অসৎ উদ্দেশ্যে এই কাজগুলো করা হয়েছে। তো যা হবার তাই হয়েছে। হ্যাঁ, এটা তো এমনও হইতে পারত যে সরকার পরিবর্তন না হলেও উচ্চ আদালতে হয়তো আমরা ন্যায় বিচার পেতাম, যদি সেরকম মেরুদণ্ড শক্ত জজ আমরা বিচার কাজটা করতে পারত। সুতরাং এটা এমন না যে ইউনিয়ন সরকার আসাতে সবাই খালাস হয়ে গেল। আর খালাস হবার মতো যদি কি আছে আইনে? আইনে বলা হয়েছে যে নিরপরাধ ব্যক্তি যেন শাস্তি আওতায় না আসে, আর দোষী লোক যেন আসলে শাস্তি পায়, এটাই তো আইনের ভাষ্য। আপনার কাছে ছোট ছোট আরো কিছু বিষয় জেনে নিই। আবারও বলছি, সাধারণ মানুষ তো জানতেই চায়, আপনারা যারা আইনের লোক রয়েছেন। বলা হচ্ছে মুফতি হান্নানের যে জবানবন্দি নেওয়া হয়েছে তার উপর ভিত্তি করে একটা চার্জশিট দেয়া এবং তাকে নির্যাতন করে আসলে জবানবন্দি নেওয়া হয়েছে। আরেকটি সাথে কথা যুক্ত করা আছে যে অন্য একটি মামলায় মুফতি হান্নানকে রায় কার্যকর করা হয়েছে, ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। যদি না দেয়া হতো তাহলে হয়তো আরো অনেক তথ্য বেরিয়ে আসতো যে কতটা মুফতি হান্নান খুব আলোচিত ব্যক্তি, তাকে তো নানান মামলায় হয়েছে। তো এখন মুফতি হান্নানের জবানবন্দির বিষয়ে তো এটা
উনি কেন, আরও অন্যান্যদের যে জবানবন্দিগুলো হয়, হ্যাঁ, 164 স্টেটমেন্টের কথা যেটা বলা হচ্ছে আর কি, স্বীকারোক্তি। তো স্বীকারোক্তি তো এখানে কিভাবে হয়, হ্যাঁ, কীভাবে নির্যাতন করে, কিভাবে, কি আর বলবো, এগুলো আমাদের হারুন ভালো জানতো আর কি।